প্রিয় দর্শক, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। দিস প্রোগ্রাম ইজ পাওয়ার্ড বাই মডার্ন স্ট্রাকচার্স লিমিটেড অ্যান্ড প্রেজেন্টেড বাই বেস্ট সোর্সিং। এনটিভির এই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর আলোচনা করে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব এসেছেন যিনি তার নিজ ভুবনে স্বমহিমায় সবার কাছে সুপরিচিত, চলচ্চিত্রের সুপারস্টার অনন্ত জলি। তার আরেকটি পরিচয় আছে যা অনেকেই জানেন না। তিনি এজিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং যে গ্রুপটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ গার্মেন্টস গ্রুপ। প্রায় 8,500 লোক তার এই ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, তার এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন। মিস্টার অনন্ত জলিলের সাথে সঙ্গে রয়েছেন স্পেশালিস্ট কনসালটেন্ট মিস্টার ডেভিড কুপার। মিস্টার অনন্ত জলিল, মিস্টার ডেভিড কুপার, ওয়েলকাম টু মাই প্রোগ্রাম। থ্যাংক ইউ। অসম্ভবকে সম্ভব করা অনন্তর কাজ। অনুষ্ঠানের শুরুতেই অনন্ত জলিল, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এজিআই গ্রুপের প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যে সাকসেস স্টোরি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করুন। অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, যেটা আপনারা স্ক্রিনে দেখে থাকেন। আর এজিআই গ্রুপের মতো আসলে অসংখ্য অনন্ত জলিল বাংলাদেশে আছেন, যারাও স্ট্রাগল করে আজকে তাদের কোম্পানিকে উন্নতি করেছেন। এটা আমার মতো অনেক লোকই আছে, বাংলাদেশে অনন্ত জলিল একা নয়। কিন্তু আপনাদের শুরুটা হয়েছিল কত সালে? আপনাদের প্রতিষ্ঠা? আমাদের কোম্পানি হচ্ছে এস্টাবলিশ 1996। ওকে। তখন আমার বড় ভাই, উনি মিরপুরে 4 লাইনের একটা ছোট ফ্যাক্টরি ছিল। জি। আর আমি তখন ইংল্যান্ডে ছিলাম, আমি ম্যানচেস্টারে তখন পড়াশোনা করতাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট এবং ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করতাম। কিন্তু আমি যেটা করেছি আর কি, যে পড়াশোনার পাশাপাশি যখনই সময় পেতাম, ছুটি পেতাম, তখন দেশে চলে আসতাম। এসে ভাইয়ার সাথে কাজ শেখার চেষ্টা করতাম। বাট আমি মালিকের ভাই হিসাবে তার এই নয় যে এয়ার কন্ডিশন রুমে। তা আমি তখন সবসময় ফ্লোরেই থাকতাম। নর্মালি যে অপারেটররা কীভাবে কাজ করে, সুপারভাইজাররা তাদেরকে কিভাবে কন্ট্রোল করে, একজন প্রোডাকশন ম্যানেজার ফ্লোরটা কিভাবে কন্ট্রোল করে, একজন জেনারেল ম্যানেজার কিভাবে ফ্যাক্টরিটাকে কন্ট্রোল করে। তার মানে আপনি স্টুডেন্ট লাইফ থেকেই? হ্যাঁ, আজকে যেখানে এজিআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওইখানে 2004-এ আমরা শিফট হই। তখন আমাদের মাত্র 2.5 বিঘা একটা জমির উপরে আমরা ফ্যাক্টরি করি, বাট এখন 29.5 বিঘা জমির উপরে ফ্যাক্টরি। তো বিগ গ্রুপ একটা। সেটা আসলে আমার বড় ভাই যখন দেখলো যে আমি ক্যাপাবল, যে আমি এটা করতে পারি, তখন অন্য বিজনেসে চলে গেলেন। আচ্ছা, আপনার দায়িত্ব ছেড়ে গ্রুপ যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক 2004 থেকে এখন পর্যন্ত যত স্টাবলিশ যেই কোম্পানিগুলো হয়েছে, এখন আমাদের 7টা হচ্ছে সিস্টার কোম্পানি, 4টা মাদার কোম্পানি। এই কমপ্লিট এটাই এজিআইটা ছাড়া সব কিছুই কিন্তু আমার হাতেই করা। Thank you. Mr. David Cooper, we know that you are a renowned specialist on compliance issues. Bangladesh has been experiencing different type of catastrophe and challenges. From your vast experience, what you suggest, how to tackle these various compliance issues? Well, compliance is not new. I mean, I started getting involved in compliance in 1974, so it's been around a long time. And, it's progressing all of the time. But I think people in Bangladesh, they would need to realise that, compliance is not going to go away, and people need to embrace it. Yes. And learn from it, because compliance can increase productivity, efficiencies in factories. It isn't just something that you add on, it's something you build into the system. More and more buyers now are pushing people in and saying you have to do this compliance, you have to do that. There's ethical, social compliance, technical compliance, many variations upon it. But the factories, they really need to start looking and analysing what they've got and making the best of that. I think, moving forward, as far as Bangladesh people are concerned, I find Bangladesh people can do anything. You ask them to do something, they go away, they think about it, and they come back and they make the improvement. They just need the guidance. They need the teaching. That's a very important point. Yes. Yeah, we've got to educate people. That is the main thing. We're not asking people to do things because we want it that way. We're asking people to do things because it's better for them. Yes. It's better for the environment, for their working environment, and also for the whole of Bangladesh as a whole. If you go to a factory and you walk into a building. I've been in many factories in Bangladesh, and you go into a building, you can feel compliance is there or not there. That is the important thing. You have to generate that feeling. So buyers coming in, they can feel, oh yes, this is comfortable, I'm happy working here,
and I'm happy putting my garments in there. So it's creating the right environment, the right atmosphere for everyone, workers, management, buyers, everybody's in this together. We all want to produce so for Bangladesh. integrated part of this whole overall business. Yeah, you know, the compliance department isn't on its own. The compliance department needs to expand, and what they do is they form a compliance committee. So you take different people from different parts of the production. Engineers need to be involved. Fire people need to be involved. You know, productivity people, cutting people, all have to come into this compliance and embrace it and get to understand it and get a feeling for it. And we don't know everything. You know, we're relying upon people who are working on the ground level to suggest improvements to their working area, and we can do it. We can get things moving. Thank you. Mr. Ananto Jalil, বর্তমানে শ্রম অসন্তোষ গার্মেন্ট শিল্পের জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জ। আমরা জানি যে আপনার এজিআই ইন্ডাস্ট্রিতে আপনি খুব সুন্দরভাবে এটা ট্যাকেল করছেন এখন পর্যন্ত। কিভাবে আপনি করছেন আপনার এই বর্তমান শ্রম অসন্তোষকে পজিটিভলি আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন? মোস্ট ইম্পর্টেন্ট মিস্টার ডেভিড যেটা বললেন যে কমপ্লায়েন্স যে ইস্যুটা, যে বাংলাদেশে আসলে সব কিছু করাই সম্ভব, সাকসেসফুলি সব কিছুই করা সম্ভব, আমি এটা বিশ্বাস করি। মালিক যদি সরাসরি ইনভলভ থাকে একটা কোম্পানিতে, তাহলে কমপ্লায়েন্স বলেন আর শ্রমিকের প্রবলেম যেটা বলেন, সব কিছুই খুব সহজেই সমস্যার সমাধান করা সম্ভব। আমি যেটা করি, ধরেন আমার এইখানে 8,000 8,500 ওয়ার্কার চাকরি করে। এই 8,500 মানুষের কিন্তু 8,500 প্রবলেম, এটা কিন্তু বুঝতে হবে। কারণ এখানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব প্রবলেম তার কাছে অনেক বড়। অবশ্যই আপনার কোম্পানিতে এমন একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে যে আপনার সমস্যাগুলো খুব সিস্টেমেটিকভাবে আপনার কানে আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। না হলে ছোট্ট একটা জায়গা থেকেই কিন্তু বৃহত্তর একটা সমস্যার সৃষ্টি হতে পারে। জি, তাই এটা আমি যেটা করি, আমার কোম্পানিতে আমি প্রতি মাসেই ওয়ার্কারদের সাথে মিটিং করি, একদম ডিরেক্টলি মিটিং করি। আমি ম্যানেজমেন্টের সাথে আমি প্রতি 7 দিন পরে আমি মিটিং করি। আপনি যদি তাদেরকে ভালোবাসাটা এভাবে দেন যে তোমরা আমার ফ্যামিলি, যারা ওয়ার্কার বা ওয়ার্কারই কেন, যারা এই টোটাল কোম্পানির টিম, ওইখানে যদি একটা পরিবেশ করা হয় যে সবাই সবার বন্ধু থাকবে এবং সবাই সবার সমস্যা শুনবে এবং সবাই মিলে এখানে একটা ফ্যামিলির মতন মজা করবে, তাহলে কিন্তু অনেক সমস্যায় সমাধান করা সম্ভব। আজকে আপনার বাসায় আপনি একটা বাচ্চার বার্থডে করলেন, আপনার বাসায় আজকে ম্যারেজ ডে করলেন, আপনি ঢাকা শহরের যত বড় বড় কোম্পানির মালিক বা বড় বড় পজিশনের লোকগুলোকে দাওয়াত দিলেন, এই টাকাটা কোত্থেকে আসলো? ফ্যাক্টরি থেকে। এই ফ্যাক্টরির লোকদেরকে কেন বঞ্চিত করবেন? আমি কি করি, কালকে যদি আমাদের ম্যারেজ ডে পার্টি হয়, তাহলে আমি আজকে ফ্যাক্টরিতে পার্টি করবো এই 8,500 লোক নিয়ে। আমি এটা একটা ফ্যামিলি করে ফেলেছি। সো বাইরের লোকরা এসে কিছু করতে পারে না। এখন বাইরের লোকরা যখন আসবে, তখন কিন্তু আমাদের লোক প্রোটেকশন দিবে যে দিস ইজ আওয়ার ফ্যামিলি, এটা আমাদের ফ্যামিলি। এই কারণে আপনি আমাদের ফ্যাক্টরি 1996 থেকে টিল টুডে 2013 এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাদের কোম্পানিতে কোনো সমস্যা হয়। ধন্যবাদ। আমাদের এখন একটু বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা আবার আপনার এই বিষয়ে আমরা আরও কথা বলবো বিস্তারিতভাবে। ধন্যবাদ। দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরএমজি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, পাওয়ার্ড বাই মডার্ন স্ট্রাকচারস লিমিটেড। আমরা কথা বলছিলাম এজিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অনন্ত জলিল এবং কমপ্লায়েন্স স্পেশালিস্ট মিস্টার ডেভিড কুপারের সাথে। মিস্টার অনন্ত, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে, স্পেশালি আফটার নতুন মিনিমাম ওয়েজ ঘোষণা হয়েছে, যেটা এক্সিকিউট করতে হবে, আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আমাদের কম্পিটিটরদেরও বিজনেস ভালো হচ্ছে, লিড টাইম ইটস এ বিগ ফ্যাক্টর ফর আস। আমাদের এই কম্পিটিটিভনেস, ব্যবসার গার্মেন্টস শিল্পের কম্পিটিটিভনেস ধরে রাখার জন্য কী করণীয়, কী হওয়া উচিত? আমাদের নিট গার্মেন্টসগুলোর কথা বলি, আমার উবেনও আছে, নিটও আছে। আমি নিট গার্মেন্টসের কথা বলি। আমরা কিন্তু তুলাটা সম্পূর্ণভাবে ইম্পোর্ট করে আনি, সেটা বিভিন্ন দেশ থেকে আমরা ইম্পোর্ট করে আনি। এইসব তুলা ইম্পোর্ট করার কারণে আমাদের কিন্তু এমনিতেই লিড টাইমটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
এবং উবেনের ক্ষেত্রেও আমরা বলি উবেন কিন্তু বাংলাদেশে যেই উবেন হচ্ছে যেটাই হচ্ছে এটা কিন্তু খুব সীমিত বলতে পারেন। জি আমরা কিন্তু মেজরিটি পার্সেন্ট হচ্ছে হলো আমরা ইম্পোর্ট করে আনি, সেটার কারণেও কিন্তু লিড টাইম বেড়ে যায়। তো বায়ার এত লিড টাইম বেড়ে যাওয়ার পরে কেন বাংলাদেশে আসেন? একটাই কারণ যে বাংলাদেশ মার্কেটে চিপ, গার্মেন্টস চিপ, এছাড়া আর কোনো কারণ নেই। কারণ আমরা চায়না থেকে যেই গার্মেন্টস তারা পায়, যে খুব কম সময়ে পায়, তারা কিন্তু কোয়ালিটি এবং লিড টাইম ফ্যাক্টর অনেক ভালো, এটা কিন্তু অনেক ভালো। তারপরে তুর্কি থেকে বলেন, টার্কিতেও কিন্তু অনেক ইজিতে লিড টাইম। ভিয়েতনাম অতটা বলবো না আমি। ইন্ডিয়া হচ্ছে আমাদের আসলে পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা যেটা আর কি এখন হিসাব করে দেখি যে আমরা যেহেতু আগে 3rd পজিশনে ছিলাম, ইন্ডিয়া ছিল 2nd পজিশনে, আর এখন আমরা হয়ে গেছি 2nd পজিশনে, ইন্ডিয়া চলে গেছে 3rd পজিশনে। এটা আমরা গর্ব বলতে পারি এবং এটা আমাদের সাকসেস বলতে পারি। বাট এটার জন্য কিন্তু আমরা সবাই শ্রম দিয়েছি, যেটা আমরা মালিক পক্ষ দিয়েছি, এটা শ্রমিকও দিয়েছি, সরকারও প্রচুর সহযোগিতা আমাদেরকে করেছেন। আর সরকারের সহযোগিতা ছাড়া এটা কোনো কিছুই করা সম্ভব হতো না, প্রচুর করেছেন। তো এটার ব্যাপারে সরকার এখন যেটা করছেন সেটাও দেশের মঙ্গলের জন্যই করছেন, যে যেহেতু দেশে সব কিছুরই দাম বেড়ে গিয়েছে, এখন আমরা জানি আমাদের কষ্টটা কোথায়, শ্রমিক তো বুঝবে না। কারণ শ্রমিক আজকে যেই ঘর ভাড়া দিত, এখন তার ঘর ভাড়া হচ্ছে ডাবল। আজকে যেই জিনিসটা কিনে খেত, সেটা আগে যেটা কিনে খেত আজ থেকে 5 বছর আগে, সেটা এখন ট্রিপল হয়ে গিয়েছে। তো সেটা যদি আমরা চিন্তা করি, তাদের জায়গায় তারা রাইট আর আমাদের জায়গায় আমরা রাইট। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আসলে বায়ারদের কাছে আমরা কিছু কখনোই চেয়ে পাই না। আমরা যদি এখন বলি যে আমাদের এখানে ওয়েজেস বেড়ে গিয়েছে, আমাদেরকে $1 বা $2 পার ডজনে সিএম বাড়িয়ে দিতে হবে, আমরা ক্যালকুলেশন করব যেটা নিয়ে, এটা কিন্তু বায়ার কখনোই দিবে না। প্রতিযোগিতা যেটা আপনি বলেন, সেটা আসলে আমরা সেটাই আগেই প্রথমেই বলেছি যে আমরা অনেক কিছুর জন্য কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড আছে, যেমন আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো উচিত মনে হয়। প্রোডাক্টিভিটি বাড়ানো এটা কিন্তু মুখে আমরা বলতে পারি, আমরা বিভিন্ন প্রোগ্রামও নেই এটার জন্য, পিআইপি সিস্টেম করি কোম্পানিতে, তারপরে আপনারা অনেক সিস্টেম অ্যাপ্লাই করি, বাট প্রোডাকশন যে এটাতে বেড়ে যায় এটা কিন্তু সঠিক না। তবে হয়তো অনেকটা রিজেকশনটা কমানো সম্ভব হয়। তারপরে যেমন টাইম যে ওয়েস্টেজ যেই জায়গায় হতো, অল্টার হতো, স্পট হতো, রিজেকশন হতো, এটাতে অনেকটা সময় কমানো যায়। তার মানে প্রোডাকশন কিন্তু অনেক বেশি বাড়ানো সম্ভব না, কারণ আমরা এখানে অটোমেটিক কোনো মেশিন দিয়ে কাজ করছি না, এটা মেন পাওয়ার যার ওয়ার্কার দিয়ে কাজ করা হচ্ছে। এই মেশিনের যে ক্যাপাসিটি, সে আগে ধরেন 1000 করতো, নাইলে 1020 করবে, কতটুকু বাড়াবে? আমরা একটু ডেভিড কুপারের কাছ থেকে শুনে নেই যে উনি কিভাবে চিন্তা করছেন যে এই বিষয়টাতে। মিস্টার কুপার, how you foresee because the ever increasing compliance requirements, the global buyers, they have been asking so many things, and the cost of production, as Mr. Anand Jalil was very righteously mentioning, it has been growing, and the profitability of the business also going down, whereas the demand from the compliance from the buyers has been growing. So how you foresee the Bangladesh garments industry in general? Do you think that they can sustain after this? I think, Bangladesh garment industry will survive. There's no doubt about that, because the dedication of people like Mr. Jalil and other people I've met in the industry in Bangladesh, they're very focused upon what they want to do. The buyers are trying to drive things forward, which is understandable. They do need these issues and these standards set. But Bangladesh people should be looking and saying this is going to be a universal standard. We should work to that standard and keep the factories up to that level. The factories that do go that way will be the factories that will survive. It's the factories that don't go that way which will not survive. And it's a shame, because the people, the workers, they talk with their feet. If they don't like something, they'll leave and they go somewhere else. So if that's happening, you're going to get mass migration of workers. They will go down the street and say, that factory looks nice, I want to work in that factory. And they will go there. The other factories will be having trouble getting workers. Their productivity will fall. Their quality standards will fall, because they're bringing in people with less experience all of the time and trying to maintain this. And they will find themselves getting deeper and deeper into trouble. So that will be a big challenge for the management or owners of the factories. It is, and I think some of the owners now are starting to feel that and are starting to face that, And as I said, they've really got to start looking at what they're doing internally. Some of the buildings are very, very old buildings. I appreciate that. There's not much they can do externally,
but internally, inside of the buildings, there's a lot more could be done to make it a better working environment. And that's what people want. They want to be comfortable. Absolutely. As Mr. Jalil said earlier, it's a family. It's a family concern. Family. So the business, you think that the business will grow if these compliance issues taken care properly? Yeah, yeah. মিস্টার অনন্ত জলিল, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি এখন আপনার কাছ থেকে শুনেছি ভবিষ্যতের কথা। আপনি জানি যে ম্যাকেনজি রিপোর্টের কথা, $21 বিলিয়ন কে $40 বিলিয়ন করা যাবে, বিজনেস বাড়ছে অনেক চ্যালেঞ্জের পরও। আপনি কিভাবে কি মনে করছেন আপনার এই অভিজ্ঞতা থেকে যে আমাদের ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশে গার্মেন্টসের ভবিষ্যৎ যদি ভালো করতে হয় এবং ধরে রাখতে হয় এই মর্যাদা, তাহলে একতাবদ্ধ হতে হবে। আমরা নর্মালি সব জায়গায় বলে থাকি যে আমাদের একতাবদ্ধ হতে হবে, আমাদের ভালো কাজে এগিয়ে আসতে হবে, এটা কিন্তু বলেই থাকি, বাট প্র্যাকটিক্যালি এটা করতে হবে, যেটা আমরা করেছি। আপনারা জানেন যে হেমায়েতপুরে বেশ কয়েকদিন আগে দুইটা ঘটনা হলো, বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুর, অনেক বড় অসন্তোষের কথা, রাস্তাঘাট বন্ধ করে দিল। তা আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওই এলাকাতে যারা গার্মেন্টস আছে হেমায়েতপুরে, অ্যাবাউট 35 গার্মেন্টস বা 30 গার্মেন্টস, আমরা সব মালিক একত্রে হয়ে একটা মিটিং করি বেবিলনে। ওইখানে আমরা মিটিং করি যে আসলে কেন, যে আজকে যে স্ট্যান্ডার্ড গ্রুপে যে একটা প্রবলেম হলো, এইটার জন্য বেবিলন গার্মেন্টস কেন ভাঙা হলো, প্রবলেমটা কি। ওইখানে আমি যেটা বললাম, যেটা জানলাম আমরা, যে সেখানে মালিক এবং শ্রমিকের মধ্যে বেশ অনেকটা গ্যাপ রয়ে গিয়েছে, মানে ল্যাক অফ কমিউনিকেশন। হ্যাঁ, যেটা আমি আগেই বললাম যে একটা ফ্যামিলি গড়তে হবে, তাহলে এই প্রবলেমটা আসলে আমার মনে হয় হবে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা ডিসিশন নিলাম ওইখানে বসে, যে আমরা আমাদের যত ফ্যাক্টরি আছে এই এলাকাতে এবং ওই এলাকার যারা স্থানীয় চেয়ারম্যান আছেন বা যারা ব্যবসা বাণিজ্য করেন, এরকম কিছু লোকও আমাদের সাথে নিলাম, নিয়ে আমরা মিটিংটা করলাম যে আমাদের এখানে যেটা করণীয় সেটা হলো এই প্রত্যেকটা ফ্যাক্টরির HR ডিপার্টমেন্টের হেড, তারপরে হচ্ছে প্রোডাকশন হেড, আমরা প্রতি মাসে এক এক কোম্পানির 2 জন করে এটা করলাম বাই রোটেশন। আজকে যদি ব্যাবিলন হয়, কালকে AGI গ্রুপে হবে, পরশুদিন AKS গার্মেন্টসে হবে, বিভিন্ন জায়গায় বাই রোটেশনে, যে তারা বসবেন প্রত্যেকটা ফ্যাক্টরির 2 জন, একজন প্রোডাকশন হেড, একজন HR হেড। এরা বসে তাদের এই ইন্টারনাল যদি কোনো প্রবলেম থাকে ওয়ার্কার্সের, যেমন অনেক বহিরাগত লোক তারা কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে ঢুকে, এরা কিন্তু ফ্যাক্টরিতে অনেক প্রবলেম করে, এরা আসলে এরাই প্রবলেমটা ক্রিয়েট করে। তাহলে এদেরকে কি করা হবে, এদেরকে শনাক্ত করা হবে, তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের প্রতি। তা আজকে আপনার কোম্পানি থেকে বের করে দিলেন, সে কিন্তু আরেক কোম্পানিতে জয়েন করছে। তো এইটার জন্য HR এবং প্রোডাকশন হেড যদি একত্রে হয়, তাহলে কিন্তু এটা নিয়ে আলোচনা করতে পারবে তারা, এটা একটা। আর আরেকটা আমরা রেজুলেশন করলাম যে প্রতি 3 মাসে আমরা এই যে এই এলাকার যত মালিক আছে, গার্মেন্টস মালিক, আমরা প্রতি 3 মাসে একটা করে মিটিং করব, মানে আমাদের একটা একতাবদ্ধ থাকার জন্য। হ্যাঁ, যে ভালো শেয়ার এন্ড ভিউ, মানে আমরা শেয়ারটা করতে পারবো যে আমাদের করণীয়টা কি এটার ব্যাপারে আমরা। এবং আমি ওই সময় বসে, আপনি এখন আমাদের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে আনটিল মিনিমাম 3 কিলোমিটার পর্যন্ত আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় বিলবোর্ড দেওয়া আছে। সেটা আমি উদ্যোগ নিয়ে ওই দিনই করে ফেলি, তারপরের দিন বিলবোর্ড লাগিয়ে ফেলি, যে প্রত্যেকটা বিলবোর্ডে লেখা যে শ্রমিক যারা আছেন তাদের পাওনা 100% দিতে হবে। তাদের সাথে এটা কোনো মালিকেরই এটা করা ঠিক হবে না, যে শ্রমিকের পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করা, এটা কিছুতেই সম্ভব নয়। তারপরে সেকেন্ডলি হচ্ছে, যদি কোনো কারণে কোনো কোম্পানিতে তাদের ইন্টারনাল প্রবলেম থাকে, তাহলে এটা তাদের বাউন্ডারিতেই এটা সলভ করতে হবে। এক কোম্পানির শ্রমিক যে আরেক কোম্পানিতে ভাঙচুর করা, এটা কিছুতেই করা যাবে না। কারণ ওই কোম্পানিতে যদি আরেক কোম্পানির শ্রমিক ধরা পড়ে তারা ওই সময়, তাহলে ওইটার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে আমরা একটা পদক্ষেপ নিই, এবং এইটাতে আপনি বলতে পারেন আমরা যারা ছিলাম সবাই খুব হ্যাপি এই কথাগুলোতে, যে হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে টু রান কোম্পানি। ধন্যবাদ মিস্টার অনন্ত জলিল, থ্যাংক ইউ মিস্টার ডেভিড কুপার, আমাদের অনুষ্ঠান আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানে যারা কলাকৌশলী, প্রোগ্রাম প্রডিউসার এবং এই NTVর মালিক সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি। দর্শক, আমরা অনুষ্ঠান এখন শেষ করব। অনুষ্ঠান শেষ করার আগে আমরা মিস্টার অনন্ত জলিলের যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ AGI গ্রুপ, সেটার উপর আমরা একটা প্রতিবেদন দেখব। চলুন আমরা ঘুরে আসি মিস্টার অনন্ত জলিলের ফ্যাক্টরিগুলো।
আমাদের ফ্যাক্টরিটা ফুললি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি। ফ্যাক্টরিটা কমপ্লায়েন্ট করতে যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয়, বিশেষ করে লেবার ল 2013 অ্যামেন্ডমেন্ট সহ আমরা সেটা মেনটেন করি। আর বিশেষ করে কাস্টমারদের যে বিভিন্ন সিওসি থাকে, কোড অফ কন্ডাক্ট, সেগুলোকে আমরা যথাযথভাবে মান্য করে চলি। আমাদের যে ওয়েস্টগুলো হয়, বিশেষ করে ওয়েট প্রসেসিংয়ের ক্ষেত্রে যে ওয়েস্ট ওয়াটারটা উৎপন্ন হয়, সেটাকে আমরা আমাদের ইটিপির মাধ্যমে ট্রিট করে থাকি এবং সেটা ট্রিটমেন্ট করার পর যে পানিটা আমরা বাইরে ডিসচার্জ করি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। Especially my managing director is recruiting outside good people also the company. As a result of that, I am also working here as a Sri Lankan. He is recruiting very good talented people from outside for big salary even, for the good quality product. সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের যে ওয়ার্কাররা আছে আমাদেরকে ফেভার করে সবসময়, মানে আমাদের ফ্যামিলির মতো। আমাদের ফ্যাক্টরির মালিক সরাসরি সবার সাথে লিয়াজু করে এবং সবার সাথে কথা বলার চেষ্টা করে। তো সেই কথা বলা আর সবাইকে বোঝা, এটাই কিন্তু সবচেয়ে বড় বেনিফিট। আমি এখানে 2005 ডিসেম্বর থেকে আমি চাকরি করে আসতেছি। এখানের সুযোগ সুবিধা ভালো এবং এখানে ভালো কাজ করে আসতেছি বলেই আমাকে ইনপুটম্যানের থেকে সুপারভাইজার বানানো হয়েছে। এখানে ফ্যাসিলিটি আমাদের গাড়ি আছে, আমাদের এমডি স্যার যদি কোনো সমস্যা নেই তাদের কাছে যায়, তার কাছে যায় এবং ম্যানেজমেন্টের কাছে যায়। ম্যানেজমেন্টের লোক স্বয়ংটা এখানে আসে, সেখানে যদি তারা কিছু না করতে পারে স্বয়ং এমডি স্যার ওখানে আসে, এমডি স্যার আসে ওখানে তাৎক্ষণিক আমাদের একটা সমাধান দিয়ে যায়। মাতৃকালীন ছুটি 4 মাসের ছুটি দেওয়া হয়। 4 মাসের ছুটির 2 মাসের টাকা অ্যাডভান্স দেওয়া হয় আর 2 মাসের টাকা ছুটি কাটায় আসলে দেওয়া হয়। এখানে বাচ্চা রাখার জায়গা আছে, ওখানে বাচ্চা দেখাশোনার করার একটা বুয়া খালা আছে, ওখানে বাচ্চা দেখাশোনা করে, বাচ্চাদের খাবার দেওয়া হয়। এখানে ফায়ার ট্রেনিং হয়, মাসে 2 বার ফায়ার ট্রেনিং হয় এবং দেখা যায় আমাদের কিছু ফায়ারের কর্মী আছে, প্রত্যেকটা লাইনে দেখা যায় 2 জন করে আছে এবং ফার্স্ট এড আছে 3 জন করে। আমার প্রাথমিক চিকিৎসার উপরে ট্রেনিং নেওয়া হয়েছে। আমি এখানে আমাদের ফ্লোরে কোনো মেয়ের হাত কেটে গেলে আমি তার চিকিৎসা নিই, আর বেশি কেটে গেলে আমাদের মেডিকেল আছে, মেডিকেলে নিয়ে যাই। আমাদের যে মাসে 4 দিন 4টাই ছুটি, আমাদের যে কটা শুক্রবার পরে সব শুক্রবারে আমরা বন্ধ পাই। এখানে আমাদের বাড়তি কোনো ডিউটি নাই, এখানে কোনো গালাগালি নেই, অনেক সুবিধা। এখানে খেলাধুলা তো আছে, দেখা যায় বাৎসরিক 2টা মিটিং হয় আমাদের, নিচে জায়গা আছে আমাদের, ওখানে স্বয়ং এমনি স্যার থাকে, সকাল থেকে সন্ধ্যা বন্ধ থাকে আমাদের সাথে এবং গান বাজনা এবং সেও আমাদের সাথে শুটিং করে। গত দিনগুলোতে আমরা যে অ্যাচিভমেন্টগুলো পেয়েছি সেটা যদি দেখা হয় যে আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। যেমন আমরা র্যাপ সার্টিফাইড এবং সেটা গোল্ড ক্যাটাগরিতে, তারপর বিএসসিআই সার্টিফাইড, ISO 9000 2008 সার্টিফাইড, অকোটেক সার্টিফাইড, সিটিপ্যাড সার্টিফাইড, আমরা অর্গানিক এক্সচেঞ্জ যে সার্টিফিকেশন সেটা অর্জন করেছি। As a AGI group, our main goal is to satisfy our customer. So if we get the customer satisfaction, we are focusing for 3 main areas. Number 1 is cost, number 2 is quality, and also delivery. This is main 3 areas we are focused. দর্শক, আমরা এখন অনুষ্ঠান শেষ করছি। এই অনুষ্ঠানের এই পর্বটি কিংবা আমাদের আগের কোনো এপিসোড আপনারা যদি দেখতে চান তাহলে লগ করুন www.bestsourcing.biz। সবাইকে অসংখ্য ধন্যবাদ।